নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ডোনাল্ড ট্রাম্প পাগল রাজা, মোদিজিকে দিলেন সাজা। ঝটপট আমাকে একটা গল্প বলো তো দেখি। কেন হঠাৎ গল্প শোনার ইচ্ছে হলো কেন? এমনি ভালো লাগছে না খবরটা বল, একটা গল্প বলো। বেশ, সোনাপুরের জমিদারের গল্প শুনবি? সোনাপুর? সেটা আবার কোথায়? তবে গল্প শুনবো। সোনাপুর একটা শান্তশিষ্ট নদী দিয়ে ঘেরা গ্রাম ছিল। প্রচুর ফসল হতো, সবাই সুখেই ছিল। কিন্তু তারপর এলো এক জমিদার, রাজা প্রতাপ সিংহ। তারপর কি হলো? রাজা প্রতাপ সিংহ খুব অত্যাচারী আর অহংকারী জমিদার ছিলেন। বড় বড় কাঁচের তৈরি হিরে পড়তেন আর দাবি করতেন সেগুলোই বিশ্বের সবচেয়ে বড় আর দামি হিরে। হাতি চড়ে ঘুরতেন, হাতির গায়ে সোনালি রং করে দিয়ে বলতেন সোনার হাতি। জনগণ প্রশ্ন করতো না? প্রশ্ন করলেই বা জমিদারের কথায় কেউ হাসলেই গর্দান যেত। সেই জমিদার একবার গ্রামের চারপাশ ঘিরে উঁচু পাঁচিল তুলে দিলেন। গ্রামের লোক আর নদীর কাছে যেতেই পারত না। পাঁচিল তুলে দিলেন, কিন্তু কেন? জমিদার সবাইকে বললেন গ্রামের বাইরের হাওয়া গ্রামে ঢুকে পড়লে গ্রামবাসীর ক্ষতি হবে। পাশের গ্রামের শত্রুরা নাকি হাওয়ায় বিষ মিশিয়ে দিচ্ছে। তারপর কি হলো? তারপর বিশাল ঝড় বৃষ্টি হলো, নদীর জল ফুলে ফেঁপে উঠলো, গ্রামের ভেতরেও জল জমে বন্যার পরিস্থিতি তৈরি হলো। সবাই বলল পাঁচিল ভেঙে দেওয়ার কথা, কিন্তু জমিদার শুনলেন না। উল্টে কি করলেন জানিস? কি করলেন? নদীর জল আর বন্যার জলকে শত্রু ঘোষণা করে দিলেন। বড় বড় শিকল দিয়ে জলকে আটক করার নির্দেশ দিলেন। শেষে জমিদারের হাতি, বাড়ি, জমিদার সব সেই জলে ভেসে গেল। জলের ধাক্কায় জমিদারের তোলা প্রাচীরও ভেঙে পড়ল। এ কেমন পাগল জমিদার! ওরে ক্ষমতাবানের ইগো মানুষকে পাগল করে দেয়। এই জমিদারের মতো শাসক এখনো আছে। কার কথা বলছো বলো তো? ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ক্ষমতার জোরে আর ইগোর দাপটে পাগল হয়ে গেছে। আবার কি করলেন ট্রাম্প? গ্রিনল্যান্ড দখল করবেন বলেছিলেন। এবার গ্রিনল্যান্ডের সঙ্গে তার নোবেল প্রাইজ না পাওয়ার ইস্যু জুড়ে দিলেন। মানে নোবেলের সঙ্গে গ্রিনল্যান্ড দখলের কি সম্পর্ক? ট্রাম্প বলেছেন তিনি যেহেতু নোবেল পাননি তাই শান্তি প্রতিষ্ঠা করার কোনো দায় তার নেই। আর ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার কথা বলছেন রাশিয়া চীনের আগ্রাসনের অজুহাত দেখিয়ে। গাজা নিয়েও আবার উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। গাজা বোর্ড অফ পিস পড়লাম সকালে, কিন্তু বুঝলাম না। ট্রাম্পের দাবি গাজায় শান্তি আনবেন তিনি, তাই গাজা বোর্ড অফ পিস। এবার সব দেশকে সেই প্ল্যানে পাশে চাইছেন ট্রাম্প, কিন্তু আসল উদ্দেশ্য আলাদা। তুমি আমাকে বলো তো, এই ট্রাম্প বাবাজি করতে কি চাইছে? বিশাল লম্বা গল্প, তুই নিজেই দেখে নে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এমন এক মন্তব্য করেছেন যা আন্তর্জাতিক রাজনীতিকে হাস্যকর ও বিপজ্জনক দুইই করে তুলেছে। নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি নাকি আর শুধু শান্তির কথা ভাবতে বাধ্য নন। এই যুক্তি দেখিয়েই তিনি ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড দখলের দাবি তুলেছেন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরেকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন 8টি যুদ্ধ বন্ধ করার পরেও নোবেল না পাওয়ায় তিনি ক্ষুব্ধ। সেই চিঠি ইউরোপে নিযুক্ত কূটনীতিকদের কাছেও পাঠানো হয়েছে। শান্তির পুরস্কার না পেলে আগ্রাসী হওয়া যায়, এই অদ্ভুত যুক্তি এখন ট্রাম্পের বিদেশ নীতি। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প ডেনমার্কের সার্বভৌমত্ব মানতে চান না। তাঁর দাবি ডেনমার্ক নাকি দ্বীপটি রক্ষা করতে পারবে না, এমনকি ন্যাটোকে দিয়ে গ্রিনল্যান্ড হস্তান্তর করার কথাও বলেছেন। অথচ ডেনমার্ক নিজেই ন্যাটোর সদস্য। এই হুমকিতে ন্যাটো জোট ভাঙার মুখে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন স্পষ্ট বলেছেন গ্রিনল্যান্ডে হামলা হলে ন্যাটো চুক্তি কার্যত শেষ হয়ে যাবে। ট্রাম্প চাপ বাড়াতে ডেনমার্ক সহ ইউরোপের কয়েকটি দেশে শুল্ক আরোপ করেছেন। পাল্টা প্রতিক্রিয়ায় জার্মানি, ফ্রান্স, সুইডেন ও নরওয়ে গ্রিনল্যান্ডে সেনা পাঠিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন একে নতুন উপনিবেশবাদ বলে কটাক্ষ করেন। ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার বিরুদ্ধে ট্রেড বাজুকা ব্যবহারের কথাও ভাবছে। সেক্ষেত্রে আমেরিকার ওপর পাল্টা শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে পারে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে ট্রাম্প গাজা নিয়ে তথাকথিত বোর্ড অফ পিসে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। সিপিআইএম সহ বাম দলগুলি প্রধানমন্ত্রীকে এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করার দাবি জানিয়েছে। তাদের বক্তব্য এটি শান্তির নয়, বরং প্যালেস্টাইনকে ধ্বংস ও ইসরায়েলি দখলকে বৈধতা দেওয়ার চেষ্টা। এক হাতে শান্তির কথা বলা, অন্যদিকে দখলদারি ও সাম্রাজ্যবাদী আগ্রাসন। ট্রাম্পের রাজনীতি আসলে একচেটিয়া শক্তির দাম্ভিক প্রদর্শন। নোবেল না পাওয়ার আক্ষেপ কেবল একটা অজুহাত। ট্রাম্পের আসল উদ্দেশ্য মার্কিন আধিপত্য ও গ্রেট আমেরিকার সাম্রাজ্য বিস্তার। ট্রাম্প হলো তোমার গল্পের পাগল জমিদার। ঠিকই বলেছিস। এবার তোকে লাঠিয়ালের গল্প বলি। জমিদারের লাঠিয়াল কে? ওই পাগল জমিদারের কিছু লাঠিয়াল ছিল, পোষা লোক বলতে পারিস। তাদের কাজ ছিল জমিদার যা বলবে তা চুপ করে শোনা আর মাথা নাড়িয়ে অর্ডার ফলো করা। ট্রাম্পের লাঠিয়াল কে?
আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ট্রাম্পের সামনে তিনি ভিজে বেড়াল হয়ে যান। ট্রাম্প হাজার গালমন্দ করলেও তিনি কিছুই বলেন না। ট্রাম্প তো গাজা বোর্ড অফ পিসে ভারতকে পাশে চেয়েছে। মোদী কি করবেন তা জানি না, তবে ট্রাম্পের প্ল্যান গাজা কবজা করা। মোদী যদি সেই বোর্ডে আসতে রাজি হন, তাহলে ভারতের এতদিনের প্যালেস্টাইন নিয়ে বিদেশ নীতি ভেস্তে যাবে। প্যালেস্তাইন নিয়ে বিদেশ নীতি তো আগেই ভারত বদলে দিয়েছে। মোদী জামানায় ইসরায়েলের দিকে ঘেঁষেছে ভারত, কিন্তু আরো একটা বিষয় আছে। কি বিষয় বলো তো? ট্রাম্প যা যা করছেন তাতে মোদীর আসল রূপটা ভারতবাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে। মানে ঠিক কি বলতে চাইছো? মোদী যে একটা ইমেজ গড়েছিলেন, তিনি বিশ্বগুরু। তিনি চীনের চোখে চোখ রেখে কথা বলেন, ড্রাগনের রক্তচক্ষুকে ভয় পান না, সোশ্যাল মিডিয়ায় মিম ছড়িয়েছিলেন আমেরিকাকে, ভারতের সামনে আমেরিকাও নস্যি। কিন্তু সেই ইমেজ ভেঙে গেল বলছো? একেবারেই তাই। গ্রিনল্যান্ড ইস্যু, গাজা ইস্যু, ভেনেজুয়েলার মাদুরোকে কিডন্যাপ, শুল্ক নীতি, অভিবাসন নীতি, ট্রাম্প যা যা করলেন 2025 সালের পর থেকে সবকিছুতেই মোদীর আসল রূপটা বেরিয়ে পড়লো। তুমি আমাকে একটু বুঝিয়ে বলো তো। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝবি বিশ্বগুরুর ঢপের বেলুন কিভাবে ফুস হয়ে গেল। কদিন আগেই আমেরিকার নতুন রাষ্ট্রদূত সার্জিও গোর ভারতে এসেছিলেন একদম পুরনো আমলের রাজনৈতিক এজেন্টদের মতো আত্মবিশ্বাস আর দম্ভ নিয়ে। মোদী সরকারের ম্যানেজাররা 39 বছরের রাষ্ট্রদূতকে তোষামোদে ব্যস্ত ছিলেন, এই আশায় যে তিনি হয়তো কোল্ড স্টোরেজে যাওয়া ভারত আমেরিকা সম্পর্কে একটু উষ্ণতা ফেরাবেন। অথচ এই ভদ্রলোক নিজেই দিল্লিতে দায়িত্ব নিতে বেশ দেরি করেছেন। তিনি কোনো জন কেনেথ গ্যালব্রাইথ নন, কোনো চেস্টার বোলসও নন। নেহেরু জমানার এই দুই মার্কিন রাষ্ট্রদূত নেহেরুর সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে প্রেসিডেন্ট ট্রুম্যানের প্রশাসনের সঙ্গেই সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। কিন্তু সার্জিও গোরকে গণতান্ত্রিক ভারত মোটেই টানে না। তিনি হোয়াইট হাউসের একজন নির্মম, আবেগহীন প্রেসিডেন্টের নিষ্ঠাবান কর্মী। ভারতে যে ট্রাম্প মোদীর আলিঙ্গন কূটনীতির গল্প লেখা হয়েছিল তা আসলে মোদী সরকারের একতরফা কল্পনা। করদাতাদের টাকা খরচ করে বিদেশে আয়োজন করা হাউডি মোদি ছিল মূলত মোদির ব্যক্তি পুজোর অনুষ্ঠান। আমেরিকা তাতে মোটেই মুগ্ধ হয়নি। সবচেয়ে নিরুত্তাপ ছিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে মোদির ভাবমূর্তি খুঁচিয়ে দিয়েছেন, এমনকি মোদির মর্যাদা খর্ব করে কথা বলেছেন। ভারতীয় মিডিয়াকেও বাধ্য হয়ে সেই কথা ছাপতে হয়েছে। এক বিদেশি রাষ্ট্রনেতা আগে কখনো এত অবজ্ঞা ভরে ভারতের প্রধানমন্ত্রীর কথা বলেননি। এর ফলে প্রবাসী ভারতীয়দের তথাকথিত মোদী প্রেমও তলানিতে ঠেকেছে। তারা আমেরিকার নাগরিক, আমেরিকার স্বার্থই দেখবে। মোদী ট্রাম্প অহংকারের লড়াইয়ে তারা নামবে না। এতদিন তাদের দিয়ে মোদীর যে বিশ্ব নেতার ভাবমূর্তি সাজানো হয়েছিল, এখন সেই সাজ খসে পড়েছে। পাকিস্তানের তুলনায় ভারতের শ্রেষ্ঠত্বের গল্পেও কালি ছিটিয়েছেন ট্রাম্প। অপারেশন সিঁদুরের পর ট্রাম্পের সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধান আসিম মুনিরের সখ্যতা সেই ধারণাও ভেঙে দিয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারত আজ অনেকটাই একা। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী এখনও ভরসা রাখছেন শুধু হিন্দুত্বের প্রতীকেই। সোমনাথে গিয়ে ইতিহাস ঘেঁটে বক্তব্য রাখছেন। প্রিয় বন্ধু মুকেশ আম্বানি বলছেন মোদীই নাকি ভারতের রক্ষাকর্তা, অজেয় দেওয়াল। ব্যাস আর কি চাই? মোদীর ভারতের আতাপি বাতাপি, আম্বানি আর আদানি খুশি থাকলেই টিকে থাকবে সিংহাসন। দেশের বাইরে না হোক, দেশের ভেতরে বিশ্বগুরু লেখা বড় বড় পোস্টারে মোদিজির ছবি ছাপানোর টাকা ঠিক চলে আসবে। বিদেশ নীতির মতো ছোটখাটো বিষয় নরেন্দ্র মোদীর না ভাবলেও চলবে। মোদীর বিদেশ নীতি সবটাই ফ্লপ হওয়ারই ছিল। মোদীর বিদেশ নীতি হোক আর দেশের ভেতরের নীতি, সবটাই দুটো জিনিসের ওপর দাঁড়িয়ে। কোন দুটো জিনিস? প্রথম, নেহেরুকে গালি দাও। দ্বিতীয়, আরএসএস এর এজেন্ডা পূরণ করো। নেহেরুকে গালি দেওয়ার বিষয়টা তো বুঝলাম, কিন্তু আরএসএস এর এজেন্ডা কি? আরএসএস এর এজেন্ডা হলো সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ আর ফ্যাসিবাদের কাছে বশ্যতা স্বীকার করা। মানে জানোই তো বুঝি কম, বুঝিয়ে বলো। যেমন স্বাধীনতার সংগ্রামে আরএসএস ব্রিটিশদের বিরোধিতা করেনি, যেমন আরএসএস এর দ্বিতীয় সরসংঘচালক গোলওয়ালকর হিটলারের আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন, ঠিক তেমনি ভাবেই নরেন্দ্র মোদীর সরকার সাম্রাজ্যবাদ আর ফ্যাসিবাদের সামনে মাথা নত করছে। কিন্তু এতে লাভ কি? মোদীর ভারত বিদেশ নীতিতে পাকিস্তান, বাংলাদেশ আর চীনকে শত্রু হিসেবে দেখিয়ে যেতে চায়। যতদিন এই দুই মুসলিম দেশ আর একটা কমিউনিস্ট দেশ ভারতের সঙ্গে সংঘাত চালাবে, ততদিন আরএসএস এর লাভ। কিন্তু কিসের লাভ? ধর্মীয় আর রাজনৈতিক মেরুকরণ করতে সুবিধা হবে। আরএসএস এর হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ চালানোর স্বপ্ন সফল হবে। আর আমেরিকা? আমেরিকা যাই করুক ভারতের শত্রু নয়। আমেরিকা প্রধানমন্ত্রীকে যতই অপমান করুক, প্রধানমন্ত্রী চুপ করে থাকবেন। আমেরিকার বিরুদ্ধে রাজনাথ সিং কড়া নিন্দা করবেন না, অমিত শাহ ঘর পে ঘুসকে মারার কথা বলবেন না।
প্রধানমন্ত্রী চিৎকার করে হুঁশিয়ারি দেবেন না? তাহলে মোদির ভারত কিসের বিশ্বগুরু? ভোট টানার জন্য মোদির ভারত বিশ্বগুরু। ভোটের আগে মোদিজির ছাতি 56 ইঞ্চির হয়ে যায়, আর বাকি সময় আমেরিকার সামনে মাথা নিচু করে থাকতে হয়। দুটো লাইন মনে পড়ে গেল মোদিজি আর ভোটের কথা ভেবে। কোন দুটো লাইন গো? মানুষ যখনই চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। বুঝলাম, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।